সার্কিট অ্যানালাইসিস। সো ফার উই হ্যাভ স্টাডিড ডিসি সার্কিট, তাই না? যে ডিসি সার্কিটে কি কি সোর্স থাকতে পারে? আমাদের ভোল্টেজ সোর্স থাকতে পারে আর কারেন্ট সোর্স থাকতে পারে। আমাদের টপিকটার নাম হচ্ছে সোর্স ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন মানে কি? পরিবর্তন অথবা ইন্টারচেঞ্জ। আমরা লাস্ট ক্লাসে এটা নিয়ে ম্যাথ করেছিলাম, বাট আমি একটু রিভিউ করে আরেকটা एग्जांपल করব, তাই আমি যারা ছিল না আবার রিপিট করতেছি। তো সোর্স ট্রান্সফরমেশনের কনসেপ্টটা হচ্ছে, অনেক সময় থাকে না যে ভোল্টেজ সোর্স থাকার জন্য আমরা একটা মেথড অ্যাপ্লাই করতে গিয়ে আটকায় যাই। কেন? কারণ কি হয়, আমরা হয়তো চিন্তা করলাম যে আমরা কেভিএল অ্যাপ্লাই করতে চাই, কিন্তু আছে কারেন্ট সোর্স, তখন আমরা কি করতে পারি না? অ্যাপ্লাই করতে পারি না। তখন আমাদের কমপ্লেক্স মেথডে যেতে হয়। কিন্তু যদি আমরা একটা ভোল্টেজ সোর্স এবং কারেন্ট সোর্সের মধ্যে ইন্টারচেঞ্জ করতে পারি, দেন ভেরি ইজিলি উই ক্যান সলভ দ্য সার্কিট। কিন্তু সেজন্য অবশ্যই কিছু পূর্ব শর্ত রয়েছে। আমাদের যদি একটা ভোল্টেজ সোর্স থাকে, তার সাথে সিরিজে একটা রেজিস্ট্যান্স থাকতে হবে। যদি সিরিজে রেজিস্ট্যান্স না থাকে, তাহলে আমরা সোর্স ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করতে পারবো না। এবং আমরা যখন কারেন্ট সোর্সটাকে ভোল্টেজ সোর্সে কনভার্ট করব, অথবা ভোল্টেজ সোর্সটাকে যে কারেন্ট সোর্সে কনভার্ট করছি, সেই সেম রেজিস্ট্যান্সটা কিন্তু কারেন্ট সোর্সের প্যারালালে চলে আসবে। হ্যাঁ, এখন যদি আমরা বলি যে সিরিজ প্যারালালের কনসেপ্টটা এরকম কেন, তাহলে একটা জিনিস মনে রাখবেন, আমরা ল্যাবে কি করি, যখন ভোল্টেজ মাপতে হয় সরাসরি কি করি, দুইটা টার্মিনালে আমরা ধরে ফেলি না? কিন্তু কারেন্ট সোর্স মাপার সময় কি করতে হয়? সিরিজে কানেক্ট করতে হয়। এজন্য কারেন্ট সোর্সের সাথে আমরা সামনেও যা যা দেখবো এটা প্যারালালি থাকে, এবং ভোল্টেজ সোর্সের সাথে রেজিস্ট্যান্সটা সিরিজে থাকে। ঠিক আছে? এখন কোশ্চেন হচ্ছে ভ্যালুগুলা পাবো কিভাবে? রেজিস্ট্যান্সের ভ্যালু ভোল্টেজ সোর্সের সাথে যা থাকবে, কারেন্ট সোর্সের সাথেও তাই থাকবে। কিন্তু চেঞ্জটা কোথায় হবে? এই যে ভোল্টেজ সোর্সটাতে এবং কারেন্ট সোর্সটাতে। আমরা সিম্পলি এই জিনিসটা বের করব, V IR, ওহমের সূত্র ব্যবহার করে। যখন আমরা কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্সে যাব, আমাদের কাছে কার কার মান আছে? I এর মান আছে, R এর মান আছে। দুইটা গুণ করলে আমরা V এর মান পাই। সিমিলারলি যখন আমার কাছে V আছে, R আছে, আমি V ভাগ R করলে কি পাই? I পাই। সো সিম্পলি আমরা এই সূত্র অ্যাপ্লাই করেই কাজ করব। যেহেতু ম্যাথ আমি আবার করব একটা, সেজন্য আমি সূত্রটা আবার একটু রিভিউ করে নিলাম। করার সময় একটা জিনিস লক্ষ্য রাখবো, আমার স্টেশন যেটা, ডেস্টিনেশন যেটা, সেইটাকেই কিন্তু আমি কখনো কি করতে পারবো না? সোর্স ট্রান্সফরমেশন করে গায়েব করে দিতে পারবো না। যেমন আমাদের পূর্ব শর্ত কি? একটু আগে সূত্রের, একটা ভোল্টেজ সোর্স আর তার সাথে সিরিজে একটা রেজিস্ট্যান্স থাকলে আমি অবশ্যই কি করতে পারবো? চেঞ্জ করতে পারবো। কিন্তু ওকে যদি চেঞ্জ করে ফেলি তাহলে তো ঝামেলা। কেন? কারণ এটার ভ্যালু তো আমাকে বের করতে হবে। সো আমি এই যেই পার্টটাতে আমার V নট, I নট বা যে কোনো কিছু প্রশ্নে আমাদের যেই জায়গার কারেন্ট অথবা ভোল্টেজ বের করতে বলবে, ওই জায়গায় আমরা সোর্স ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করব না। এখন তাহলে এই পার্টটা বাদ দিয়ে দিই।
তারপর আমরা খেয়াল করি যে ইন দ্য এন্টায়ার সার্কিট কোথায় আমরা সোর্স ট্রান্সফরমেশন করতে পারি? এখানেও একটা কারেন্ট সোর্স আর প্যারালাল রেজিস্ট্যান্স, এখানেও একটা কারেন্ট সোর্স প্যারালাল রেজিস্ট্যান্স, এখানেও একটা কারেন্ট সোর্স প্যারালাল রেজিস্ট্যান্স। দেখো আমরা এই দুইটাকে ফার্স্টে সোর্স ট্রান্সফর্ম করি, একসাথেই করি। এইটাকে যদি আমি চেঞ্জ করি রেজিস্ট্যান্সটার ভ্যালু কত হবে? এইটাকে কত রেজিস্ট্যান্সের ভ্যালু? 4, 4 এর 4ই থাকবে। কারেন্ট সোর্সটাকে পরিবর্তন করে একটা ভোল্টেজ সোর্স বানাবো, প্লাস মাইনাস কোন দিকে হবে? নিচে প্লাস উপরে মাইনাস। কেন? কারণ আমার তীরটা যেদিকে থাকবে ওইদিকে হবে প্লাস, তো হইলো প্লাস মাইনাস। ভ্যালুটা আমরা বের করব কিভাবে? V IR, 3 4 এ কত? 12 ভোল্ট। ঠিক আছে, এই সার্কিটটা থেকে এই সার্কিটটা কিভাবে আসলে বুঝলাম? এই জায়গাতে সোর্স ট্রান্সফরমেশন করলাম, রেজিস্ট্যান্সটা চলে আসলো, সিরিজে ভোল্টেজ সোর্স আসলো। সিমিলারলি এখানেও সোর্স ট্রান্সফরমেশন করলাম, রেজিস্ট্যান্সটা চলে আসলো, সিরিজে ভোল্টেজ সোর্স আসলো। এখন কি করব? এই জায়গাটাতে আবার সোর্স ট্রান্সফরমেশন করে কেভিএল লিখে দিব, তাহলেই আমার কি হবে? অ্যানসার চলে আসবে। এই কারেন্ট সোর্সটার ভ্যালু 2 না? জি ম্যাম। यस ম্যাম। এত সোজা। এখানে কি আমরা কারেন্টটা জানি? ফার্স্টে উই নিড টু ক্যালকুলেট দ্য কারেন্ট। সো আমরা যদি কেভিএল লিখি, কেভিএলটা কেমন হবে? -12 কোনটা?
12 হ্যাঁ 20 সবগুলা যোগ করলাম 18 30 30 -30 -30 কত আসছে এটা ক্যালকুলেট করলেন আপনারা বোর্ড দেখেন কেন নিজেরা লিখবেন আপনারাই তো ভালো পারেন শেষ সবার লেখাগুলো সবগুলো আলটিমেটলি যোগই তো হবে না আমি লিখবো 4i 9i 5i 2i তো আমি একবার লিখছি 20i আমরা এটা তো করতে পারি প্রথমে একদম সব ভোল্টেজগুলো একসাথে লিখে তারপর আইটা লিখতে পারি anything you can do it's okay but polarity টা মেইনটেইন করতে হবে নেক্সট আমরা কি করেছিলাম সুপারপজিশনের কনসেপ্টটা কি একটা সার্কিট এর কোনো একটা জায়গার ভ্যালু বের করতে হবে বিট ভোল্টেজ বিট কারেন্ট সেটার জন্য আমার সার্কিটটাকে কয়েকবার সলভ করতে হবে কয়বার কমন নাউন না আমি প্রপার অ্যানসার চাইছি কয়েকবার তো আমি বলতে পারি আমার একটা সার্কিটে যে কয়টা কারেন্ট বা ভোল্টেজ সোর্স থাকে সে কয়বার আমার কি করতে হবে ট্রান্সফরমেশন করতে হবে একবার একদিনকে ততবার আমার সার্কিটটাকে সলভ করতে হবে লাস্ট ক্লাসে ছিলেন না ছিলাম ভুলে গেছে আর তিনটা সোর্স থাকলে কি করব তিনবারই ওই যে অফ করে রানিং অফ যদি আমার দুইটা সোর্স থাকে একজনকে অফ করব আর একজনকে অন রাখবো তিনটা সোর্স থাকে কি করব এটা ডিসেবল করব হ্যাঁ অ্যাক্টিভ থাকবে হ্যাঁ মানে একই জাতীয়গুলোকে একই জাতীয়র এখানে কোনো কথা নাই এখানে ধরে ভোল্টেজ সোর্স কারেন্ট সোর্স যে কয়টা রইছে অ্যাক্টিভ সোর্স কিন্তু হ্যাঁ ডিপেন্ডেন্ট সোর্স না ইন্ডিপেন্ডেন্ট সোর্স ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্টের মধ্যে পার্থক্য কি সিম্বলগুলো রাউন্ড শেপ হয় আর ডিপেন্ডেন্টগুলো কি হয় এরকম হয় চারকোনা আর ইন্ডিপেন্ডেন্টের মধ্যে সরাসরি ভোল্ট বা অ্যাম্পিয়ার দেয়া থাকে কিন্তু ডিপেন্ডেন্টে কি দেওয়া থাকে 2i0 5i0 যেটার ভ্যালু সার্কিটের অন্য কোনো জায়গায় থাকে তাই না যদি তিনটা সোর্স থাকে সেক্ষেত্রে আমরা প্রতি ক্ষেত্রে একজনকে অন রাখবো বাকি দুইজনকে অফ করে দিব ভোল্টেজ সোর্স গুলাকে অফ করার সময় পাথটা শর্ট করে দিব আর কারেন্ট সোর্স যখন আমরা অফ করব পথটাকে কি করব ওপেন করে দিব শুরুতে আপনাদের অবস্থা ভালোই ছিল এখন তীরে এসে আপনাদের তরি ডুবে গেল সব মাঝখানে এই আন্দোলন পরিস্থিতি না না প্রচুর দর্শনীতে তো সামনে দিয়েছে আমরা তো বন্ধ হয়ে গেছে যেই কাজটা আপনি বাসায় বসে করতে পারবেন ইভেন
ঘুম থেকে উঠে সেটা বাদ দেওয়ার কথা বলতেছেন? 5 মিনিট সময় লাগে এর জন্য। দিয়ে দিছি তো ম্যাম। তো বানাইছিস? কালকে করছিস? বৃহস্পতিবার দিন করছিস? শুরু করতে হবে। তোর বাসায়? ও, বৃহস্পতিবার। কটা কটা করছিস? কোনটা কোনটা করছিস? করছিস নাকি? কিসে কি করছিস? আচ্ছা আমরা পরে কথা বলি। গ্যাপে কি করেন? গ্যাপে এই কথাগুলো বলবেন। আচ্ছা ঠিক আছে, এখানে কি দেখা যাচ্ছে? একটা সার্কিট। সার্কিটটাতে কয়টা সোর্স আছে? কেন তিনটা না কেন? তিনটা কেন? এইবার কথা বলতে একটা হবে। ভোল্টেজ সোর্স আর দুটো কারেন্ট সোর্স। ভেরি গুড। একটু আগেই বললাম ডিপেন্ডেন্ট সোর্সকে আমরা অফ করব না। তাহলে কয়টা সোর্স আছে? এখানে আমার সোর্স ঠিকই আছে তিনটা, কিন্তু সুপারপজিশন থিওরেমের জন্য এই সোর্সটা নরমাল একটা এলিমেন্ট হিসেবে কাজ করবে। একে আমি অফ করতে পারবো না। আমি শুধু অ্যাক্টিভ ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, অ্যাক্টিভ ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স এই দুইটা নিয়েই কাজ করব। হ্যাঁ, তো আমার এই সার্কিটে সোর্স আছে কয়টা? দুইটা, একটা ভোল্টেজ একটা কারেন্ট। ভোল্টেজের জন্য একবার সলভ করব, কারেন্টের জন্য একবার সলভ করব। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে আই নট সমান সমান কত, সেটা আমাকে বের করতে হবে। সো আই নট এর জন্য আমার সার্কিটের মধ্যে আমি যদি লক্ষ্য করি এই জায়গাটার ভোল্টেজ কত? 4 বলে ভোল্টেজ। 4 হচ্ছে রেজিস্ট্যান্স, এটা রোধ। ভি নটটাই আমরা বারবার ক্যালকুলেট করে বের করব এবং ভি নট থেকে আমরা আই নট পাবো। কিভাবে? যদি আমরা লক্ষ্য করি এই পথের মধ্যে ভোল্টেজ জানি, রেজিস্ট্যান্স জানি, কারেন্ট বের করতে পারবো না। সো কিভাবে বের হবে? সূত্রটা ভি নট বাই 4, এটা আমাদের লক্ষ্য। সো আমরা একবার বের করব কি I1, সেজন্য কি বের লাগবে? V1। আরেকবার বের করব কি I2, সেজন্য কার হেল্প লাগবে? V2। মানে এই সার্কিটটাকে একবার এই রাস্তা বন্ধ করে সলভ করব, তখন পাবো V1। এই সার্কিটটাকে একবার এইটা অফ করে সলভ করব, ভ্যালু পাবো V2। কিভাবে ম্যাথটা করব এটা বোঝা জরুরি, করতে পারি কি আর না পারি। তো আমি এইটা রাখলাম। এখন আমি লিখব টার্নিং অফ দা কারেন্ট সোর্স। কারেন্ট সোর্সকে আমরা কিভাবে টার্ন অফ করি? ওটাকে বাদ দিয়ে দেই। কেন বাদ দিয়ে দেই? ইচ্ছা হলো বাদ দিলাম না, এটাকে আমরা বেসিক্যালি ওপেন সার্কিট করে দেই। ওপেন সার্কিট মানে কোন একটা কানেকশনকে আমি খুলে দিলাম, খুলে দিয়ে এটা একটা খোলা পথ হয়ে গেল। একটা খোলা বা ভাঙা শাখার কোনো মূল্য আছে? তো সেজন্যই আমরা এই পথটা ড্র করি না। মনে মনে থেকে আমি বাদ দিতে হবে। মনে মনে না, এটা তো বাস্তবেই আমরা ডিলিট করতেছি। মনে মনে থেকে বাদ দিবে কোনটা? ওই দিন বললেন একটা বাদ দিতে যে ধরে নিব। ওটা নোডাল অ্যানালাইসিস ছিল।
সুপার নোডের এখন আমি সার্কিটটাকে সলভ করছি। এই জায়গার নাম কি হবে? V0 বের করব দুইবার। জি না ম্যাম V1 একবার লিখবো V1, পরের বার লিখবো কি V2। কিভাবে সলভ করব এটা? এখন এই যে সোর্স ট্রান্সফরমেশন সোর্স ট্রান্সফরমেশন করে ফেলবো, তাহলে সহজেই আমার এটা হয়ে যাবে, একটা লুপ হয়ে যাবে, রাইট? এখন আমরা এখানে যদি KVL লিখি তাহলে কি হয় বলেন? দেখেন এই ইকুয়েশনটা হয় নাকি? এই ইকুয়েশনটা কেন লিখলাম? 10 এর জন্য 10, ঠিক আছে? এই এলিমেন্টটা আপাতত বাদ দিলাম। এটা একটা ভোল্টেজ সোর্স না, সরাসরি লিখতে পারবো? পারবো। মান কত? 0.5 V1। আগে মাইনাস পাচ্ছি, -0.5 V1 দিলাম। এটা একটা রেজিস্ট্যান্স, চাইলে আমরা V IR ও লিখতে পারতাম, কিন্তু এটার ভোল্টেজ তো আমরা জানি V1, সো V1 লিখলাম। এখন কোশ্চেন ইজ এটা কেন লিখলাম? রেজিস্ট্যান্স কয়টা? 2 আর 1 3, 3 I0। I0 এর ভ্যালু কত বের করছিলাম? V0/4। এটা সলভ করার জন্য V0 এর মান কি? V1, তাহলে 3 V1/4, ঠিক আছে? না বুঝলে বলি বুঝলাম না। এই যে দুইটা রেজিস্ট্যান্স আছে, ফার্স্ট অফ অল লেটস ফরগেট এভরিথিং, আমরা এখানে KVL অ্যাপ্লাই করব। KVL অ্যাপ্লাই করতে আমাদের কি লাগে? একটা সার্কিটে যে কয়জন আছে সবার ভোল্টেজ জানা লাগবে। ভোল্টেজ আমরা দুই ভাবে পেতে পারি, একটা ডাইরেক্ট আর একটা V IR, এটা অ্যাপ্লাই করে, তাই না? সো আমি যদি এই সার্কিটের দিকে তাকাই, এই সার্কিটে সরাসরি ভোল্টেজ সোর্স আছে দুইটা, আর একটা রেজিস্ট্যান্সের ভোল্টেজের একটা রিনেম দেয়া আছে, সো আমরা রিনেমটাই ইউজ করব। গেল। আর রেজিস্ট্যান্স থাকে কয়টা? দুইটা। ইউজুয়ালি আমরা লাস্ট ম্যাথটাতে কি করলাম? KVL অ্যাপ্লাই করে I বের করলাম, তারপরে V IR দিয়ে V বের করলাম, তাই না? সো আমরা যখন লুপটা চালাচ্ছি তার জন্য 10 লিখবো, তার জন্য 0.5 V1 লিখবো, তার জন্য V1 লিখবো, এই দুইজনের জন্য কি লিখবো? 3 I0।
বা 3i1 আমার সার্কিটের কারেন্ট কি i1 সো এই দুইটা সিরিজ সার্কিট যেহেতু একই কারেন্ট যাচ্ছে না সো 3i1 আমরা সার্কিটের শুরুতেই কি বলে নিলাম i0 এর ভ্যালুটা এইটা তাইলে 3 ইনটু জাস্ট ভ্যালুটার মান বসালাম বুঝতে পারছি এখন সলভ করে বলেন v1 এর ভ্যালু কত আসে v1 বের করবেন i1 বের করবেন V1 8 or I1 2 8 ভোল্ট হবে 8 ভোল্ট আর i1 কত 2 তো আমার সুপারপজিশন থিওরেম অনুযায়ী গল্পটা কিভাবে হয় যে আমি মেইন যেই কারেন্ট বা ভোল্টেজ যেটাই আছে সেটা যে কয়টা সোর্স আছে তার জন্য সার্কিটটা যতবার সলভ করব করে লাস্টে যোগ করতে হবে ভ্যালুগুলা সো আমার i0 এর রেজাল্ট কি হবে আলটিমেটলি i1 i2 সিমিলারলি v0 এর রেজাল্ট কি হবে v1 v2 তো আমি কি পেয়ে গেলাম একটা পার্ট পেয়ে গেলাম না সো v1 এর ভ্যালু কত ছিল 8 পেলাম i1 এর ভ্যালু কত 2 পেলাম তো আমার স্টেপ 1 শেষ এখন স্টেপ 2 কি হবে voltage source का off करबो ना 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 এখন আমরা ভোল্টেজ সোর্সটাকে অফ করব আমরা যাই বলি না কেন কনফিডেন্টলি বলতে হবে বারবার বলি আপনাদেরকে ভুল বললেও কনফিডেন্টলি ভুল বলবেন at least you should be sure of what you are doing আচ্ছা এখন আরেকটা কথা বলি আমাদের মেইন টার্গেট কি বি বের করা না আই বের করা প্রশ্নে কি চাইছে আই চাইছে রাইট সো আমরা দুইটা বের করতেছি লিখতেছি বাট চাইলে কিন্তু আমরা শুধু কারেন্টটাও বের করতে পারি এটা কেন বললাম একটু পরে বুঝতে পারবেন এখন বলেন এই সার্কিটটা কিভাবে সলভ করব সেম আগের মতন সলভ করতে পারি তাই না এবার আরেকটু ইন্টারেস্টিং হবে কেন কারণ দুইবার সোর্স ট্রান্সফরমেশন করা যাবে কিভাবে এখানে একটা কারেন্ট সোর্স আছে সিরিজে একটা রেজিস্ট্যান্স প্যারালালে একটা রেজিস্ট্যান্স আছে তাই না এই টুটাকে এখানে লিখলে আপনাদের খুব কনফিউজিং ফিল হয় এই টুটাকে এখানেই লিখি প্যারালাল আছে না এখানে একটা করা যেতে পারে আরেকটা কি করা যেতে পারে এখানে করা যেতে পারে আর যদি আমরা দুইবার সোর্স ট্রান্সফরমেশন না করতে চাই তাহলে আমরা কি করতে পারি মাঝে মাঝে 10 লেকচার এটা কি এটা আগের ভোল্টেজের ড্রয়িংটা ছিল ঠিক আছে করেন সোর্স ট্রান্সফরমেশন করেন এটার তো আমরা ভ্যালু জানি কত ছিল ভ্যালু
সার্কিটটা একটা সিরিজ সার্কিট না? এখন আগের মতন কেভিএল অ্যাপ্লাই করব, করেন, করে V2 ও বের করেন। এখন বলেন কে কিছুই বুঝতেছেন না? আমরা কিন্তু সোজা লাইনে আঁকতে পারছি। এখন তা আমার কি নাই আচ্ছা আমরা কিন্তু আসলে কেউ একজন বলছেন কিছুই বুঝতেছেন না, বলেন কি বুঝতেছেন না? ওইটাই বুঝতেছে না, আমি কি বুঝতেছি না। তাহলে এটা একমাত্র আমার ব্যর্থতা না, আপনারও ব্যর্থতা। জি ম্যাম, ভাই আমি যে ট্রান্সফরমেশন আর হলো সুপারপজিশন। একটু আচ্ছা, থিওরিটা যদি আমি বুঝাতে হয়, আগে ম্যাথটা তো তুলেছেন, জি ম্যাম। শেষ করেন। কেভিএল অ্যাপ্লাই করতে পারবেন তো? জি ম্যাম। কেভিএলটা লাস্টের মতন আমি অ্যাপ্লাই করি, তারপরে আমি বলবো। কত সেন্সর? 3.2 আসবে ভোল্টেজ। ইকুয়েশনটা হবে -4 প্লাস 3 ইনটু আগের মতন V2/4 মাইনাস 0.5 V2 প্লাস V2। এটা থেকে সলভ করলে আমরা V2 3.2 পাওয়ার কথা আসছে। তাহলে 3.2 কে যদি আমি 4 দিয়ে ভাগ দেই কত হয়? 0.997 তাই তো? এইটা 0.8। আচ্ছা, এখন যেহেতু সুপারপজিশনের কথা ম্যাথটা আমরা করতেছি, তো এটা আমরা আগে ডিসকাস একটু করি। সুপারপজিশন থিওরেমটা কি? সুপারপজিশন ওয়ার্ডটা সম্পর্কে আমাদের মাথায় কি আসে? ছোটবেলায় আমরা ফিজিক্স পড়েছিলাম, আলোর কিছু চ্যাপ্টার ছিল, আপতন। সুপারপজিশন মানে আপতন। সহজ ভাষায় যদি আমরা চিন্তা করি, যারা ভাস্করিং করেছি ওইখানেও ভাস্করিং কিভাবে দেখতে পায়? একটা পিকচার দেখে ওইটাকে উল্টায় সুপারপজিশন করে সে একটা ভিজুয়ালাইজেশন পায়। এই ওয়ার্ডটা আমরা জানি। এখন কথা হচ্ছে সুপারপজিশন দিয়ে সার্কিট কিভাবে সলভ করব। আমার একটা সার্কিটের মধ্যে দুটো সোর্সও থাকতে পারে, তিনটা সোর্সও থাকতে পারে। এখানে স্পষ্ট করে বলে দেই, সোর্স বলতে কিন্তু আমি কেবলমাত্র ভোল্টেজ এবং কারেন্ট এবং ডিপেন্ডেন্ট সোর্স বলছি না। কোন ধরনের সোর্স হতে হবে? ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, মানে সিম্বলগুলো কি হতে হবে? রাউন্ড হতে হবে। ঠিক আছে? যে বুঝেন নাই সে মনোযোগ দিয়ে শুনেন, যারা ক্লাস করেন নাই। তো আমার একটা সার্কিটকে যদি বলে দেয়া থাকে যে সুপারপজিশন মেথড অ্যাপ্লাই করে সলভ করো, তখন আমি কি করব? আমার প্রথম টার্গেট হবে সার্কিটটাতে দেখা যে কয়টা ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে আমি ফাইন্ড আউট করলাম। যেমন এখানে আমার সোর্স আছে 3টা, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট সোর্স কয়টা? 2টা। প্রথম প্রশ্ন, কয়টা সোর্স পেলাম? 2টা। এখন 2টা যেহেতু পেলাম, মেইন কথাটা হচ্ছে এই সার্কিটগুলো সলভ করার স্কিম কি? যে সোর্স বলতে কি কারেন্ট সোর্স দুইটা? না, এই যে একটা কারেন্ট সোর্স, একটা ভোল্টেজ সোর্স, আমি শুধু ইন্ডিপেন্ডেন্ট সোর্স, হ্যাঁ ইউজ হবে না, ডিপেন্ডেন্ট গুলো ইউজ হবে না, ইন্ডিপেন্ডেন্ট গুলোই ইউজ হবে। এখানে সোর্স টোটাল 3টা, এ অ্যাক্টিভ ইন্ডিপেন্ডেন্ট, এও অ্যাক্টিভ ইন্ডিপেন্ডেন্ট, এ অ্যাক্টিভ কিন্তু ডিপেন্ডেন্ট, কারণ এরকম ধরনের শেপ। সো আমার এই শেপের প্লাস মাইনাস থাকুক বা অ্যারো থাকুক, এটা আমি সোর্স ট্রান্সফরমেশনের জন্য সোর্স হিসেবে চিন্তা করব না। হ্যাঁ, সরি, সুপারপজিশনের ওইখানে আমি চিন্তা করব না এটা। ঠিক আছে?
সো আমার মেইন কনসার্ন হচ্ছে কি আমি সার্কিটে সুপারপজিশন করার জন্য সোর্স পেলাম কয়টা? দুইটা। এখন সুপারপজিশন থিওরেম অনুযায়ী যে কয়টা অ্যাক্টিভ সোর্স থাকবে সে কয়টা অ্যাক্টিভ সোর্সের জন্য আপনার সার্কিটকে সে কয়বার সলভ করতে হবে। দুইটা আছে, আমি কি করলাম, একটাকে ভোল্টেজ সোর্সকে আমি শর্ট করে দিব আর কারেন্ট সোর্সকে আমি ওপেন করে দিব যখন যাকে আমি কনসিডার করব আর যাকে কনসিডার করব না। হ্যাঁ, সো আমি এই সার্কিটটা কি করলাম, আলটিমেটলি দুইবার সলভ করলাম। এবং আমাদেরকে এরকম কল্পনা করতে হবে যে একবার আমি এইটাকে বাদ দিয়ে এই সার্কিটের এই জায়গায় একটা কারেন্ট পেলাম, আবার আমি কি পেলাম, এইটাকে রেখে এইটা বাদ দিয়ে এখানে একটা কারেন্ট পেলাম। তো আমি সার্কিটগুলোকে যদি সুপারপজিশন করি মানে একের উপর আরেকজনকে আপতিত করি সবকিছু সেম থাকে, এই জায়গার ভ্যালুটাই শুধু বৃদ্ধি পায়। ওই জন্যই আমরা লাস্টে যোগ করি। মানে সুপারপজিশন থিওরেমের হাইপোথিসিসটা হচ্ছে আমার যে কয়টা অ্যাক্টিভ সোর্স থাকে সে কয়টা অ্যাক্টিভ সোর্সের জন্য আমি সার্কিটটাকে সে কয়বার সলভ করব। এখানে আমাদের গল্পটা বুঝতে খুব সহজ হচ্ছে কারণ আছেই দুইটা। যখন সত্য আর মিথ্যা দুইটা অপশন থাকে, যদি সত্য না হয় মিথ্যা তো হবেই, তাই না? কিন্তু যদি তিনটা সোর্স থাকে তখন কি করব, প্রতি ক্ষেত্রে একজনকে আমি অন রাখবো, বাকি দুইজনকে আমি অফ রাখবো। আর কারেন্ট সোর্স অফ করার নিয়ম হচ্ছে যে সেটাকে গায়েব করে দেওয়া ওই পথটা, আর ভোল্টেজ সোর্সকে অফ করার নিয়ম হচ্ছে শুধু ওই জায়গাটাকে শর্ট করে দেয়া। আমরা কি কনসেপ্টটা বুঝতে পারছি? আমি ওইদিকে সোর্স ট্রান্সফরমেশন, হ্যাঁ, সোর্স ট্রান্সফরমেশন। সোর্স ট্রান্সফরমেশন ইজ মাচ মোর ইজিয়ার দ্যান দিস। সোর্স ট্রান্সফরমেশন হচ্ছে কি আমি সার্কিটের মধ্যে বারবার এক্সচেঞ্জ করব। একবার ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্স বানাবো, কারেন্ট সোর্সকে ভোল্টেজ সোর্স বানাবো, এবং এভাবে আমি আমার সার্কিটকে সলভ করব। এখন এই কয়দিন আমাদের ক্লাস খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, যারা আসবো এই নিয়ম করি তারা যেন 2টা বাজে চলে আসি। নামাজ খাওয়া দাওয়া সবই 2টার আগে শেষ করার চেষ্টা করব, ঠিক আছে? এখন সোর্স আমার ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট সব কিছু যদি আমি চিন্তা করি, সোর্স সোর্স মানে কি, উৎস, তাই না? আমার একটা সার্কিটের পাওয়ার উৎস ক্যান বি আ ভোল্টেজ সোর্স, ক্যান বি আ কারেন্ট সোর্স। সো সোর্স কয় রকমের থাকতে পারে আমার সার্কিটে? 2 রকমের, একটা ভোল্টেজ সোর্স, একটা কারেন্ট সোর্স। এখন যখন আমরা মেশ করতাম, মেশ করেছি, মেশ দিয়ে আমরা কি বের করেছি, কারেন্ট বের করেছি, অ্যাপ্লাই করেছি কি কেভিএল, তাই না? কিন্তু যখন পাশাপাশি 2টা মেশের মধ্যে একটা কারেন্ট সোর্স থাকতো তখন আমি কি করতাম, সুপার মেশ করতাম। কিন্তু এই জায়গাটাতে যদি একটা কারেন্ট সোর্স না থেকে ভোল্টেজ সোর্স থাকতো আমাদের জন্য সুবিধা হতো না? যদিও এটা হাইপোথেটিক্যাল একটা एग्जांपल, 2টা মেশের মাঝখানে শুধু ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স থাকলেই হবে না, প্যারালালি রেজিস্ট্যান্সও থাকতে হবে। বাট মেইন কথা হচ্ছে কি সার্কিট সলভ করার জন্য অনেক সময় থাকে যে ভোল্টেজ সোর্স না থেকে যদি আমাদের কারেন্ট সোর্স থাকতো আমরা ইজিলি সলভ করতে পারতাম। সিমিলার ওয়েতে যদি কারেন্ট সোর্স থাকতো ওটা আমাদের জন্য ক্যালকুলেশন ডিফিকাল্ট, একটা ভোল্টেজ সোর্স থাকলে বেটার হতো। তাই আমি সার্কিটের যে কোনো জায়গায় একটা বড় সার্কিট, আমাদের সার্কিটের মধ্যে অনেক সিরিজ প্যারালাল থাকে না, সো ওইসব কেসে একটা বড় সার্কিট যখন আমরা সলভ আপ করব তখন আমাদের সোর্স আমরা ট্রান্সফার করতে পারি, মানে ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্সে কনভার্ট করতে পারি, কারেন্ট সোর্সকে ভোল্টেজ সোর্সে কনভার্ট করতে পারি। সেজন্য আমরা সূত্র ব্যবহার করি ওহমস ল, এবং লক্ষ্য রাখতে হবে যে ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে রেজিস্ট্যান্সটা আছে কিনা। সিরিজে অবশ্যই একটা রেজিস্ট্যান্স থাকতে হবে। এখন আমি একটা ভোল্টেজ সোর্সকে কারেন্ট বানাতে চাচ্ছি, শুধু ভোল্টেজ সোর্স থাকলেই হবে না, সিরিজেই একটা রেজিস্ট্যান্স থাকতে হবে। তাহলে তার সমতুল্য ট্রান্সফারড সোর্স হবে একটা কারেন্ট সোর্স যার সাথে প্যারালালে থাকবে ওই রেজিস্ট্যান্সটা।
এখন ফর এক্সাম্পল আমার এখানে v আছে আর r আছে, তো যখন আমি এখানে যাব কি হবে v বাই r। সিমিলারলি যখন আমার i দেয়া থাকবে আমি v ইজ ইকুয়ালস টু ir জাস্ট গুণ করে বের করব। এখন আমি যদি চিন্তা করি রেজিস্ট্যান্সটা, রেজিস্ট্যান্সের ভ্যালু ক্যালকুলেট করতে হবে না, রেজিস্ট্যান্সের ভ্যালু যা থাকবে আমরা তাই বারবার বসাবো। এখন যদি একটা एग्जांपल বলি তাহলে এটার ইকুইভ্যালেন্ট কারেন্ট সোর্স আর রেজিস্ট্যান্সের কনসেপ্টটা কি হবে বলেন? রেজিস্ট্যান্সের ভ্যালু কত হবে? 2 হবে। আর আরেকটা জিনিস লক্ষ্য করার বিষয়, আমরা ডিরেকশনটা কোন দিকে দিব? উপরে প্লাস যেদিকে ওইদিকে হ্যাটটা থাকবে। সো এখন কত হবে এটা? 5 half 2 which is what 2.5। এখন এটা তো একটা ক্ষুদ্র অংশ গেল। এখন আমার একটা সার্কিটের মধ্যে চিন্তা করে অনেকগুলা ভোল্টেজ সোর্স কারেন্ট সোর্স আছে। এখন আমি সার্কিটকে সলভ করতে যাচ্ছি। লাস্ট ক্লাসে দুইটা एग्जांपल করিয়েছিলাম। সো আমি যখন একটা কমপ্লেক্স সার্কিটকে ছোট করতে যাব, আমি দেখব যে সিরিজে ভোল্টেজ সোর্স আছে কিনা, তাহলে আমি তাদেরকে সাম করতে পারবো। আর যদি আমি দেখি যে আমার কারেন্ট সোর্স প্যারালালি আছে, তাহলেও আমি তাদেরকে যোগ করতে পারবো। एग्जांपल গুলো একটু দেখলে, যদি সূত্রটা শুধু বুঝে থাকেন, एग्जांपल গুলো দেখলে আশা করি বোঝা যাবে। আর আমার কাছে সোর্স ট্রান্সফরমেশনের ইন টোটাল ক্লাসে যা করিয়েছি আপনাদের সেটা সহ 9টা एग्जांपल করা আছে। আর সুপারপজিশন সোর্স ট্রান্সফরমেশন দুইটা মিলিয়ে বেশ কয়েকটা एग्जांपल করা আছে। আমি এগুলো পিডিএফ করে আপনাদেরকে আপলোড দিয়ে দিব এই উইকের মধ্যে, বাট প্র্যাকটিস করতে হবে। কারণ কি সুপারপজিশন আর সোর্স ট্রান্সফরমেশন নিয়ে কোনো কনফিউশন আছে? নেই। এখন আমরা আমাদের লাস্ট টপিক ডিসি সার্কিটের দেখব, সেটা হচ্ছে গিয়ে থেভেনিন। এটা খুবই মজা। কি বলছেন না? থেভেনিন THE, এই জায়গাটা বুঝলেই তো আই গেস বাকিটুকু বুঝবেন। দুইটা আছে এরকম থিওরাম, ঠিক আছে? একটা থেভেনিন, একটা আছে হচ্ছে নর্টন। কিন্তু সময় স্বল্পতার জন্য আমরা দুইটা পড়বো না, একটা পড়বো। এটা হচ্ছে কি এটা, কিন্তু আমরা এটাও বের করতে পারবো ক্যালকুলেট করে। দরকার আছে, কারণ যদি প্রশ্নের পরীক্ষায় আসে এ নাম্বারে থেভেনিন আসবে, বি নাম্বারে নর্টন আসবে, তো থেভেনিন আর নর্টন আমরা কি করব, কিভাবে কি করব? আচ্ছা, ফার্স্ট অফ অল আমি ধরে নিলাম আমার এখানে একটা সার্কিট আছে। এই সার্কিট আর 10টা সার্কিটের মতোই যা আমরা এই কোর্সে করেছি সেরকম সার্কিট, ফাইন। কিন্তু আমার সার্কিটের একটা টার্মিনাল আছে, এরকম এরকম বলা থাকবে, ধরে এ আর বি। আপনার প্রশ্ন থাকবে যে এ বি টার্মিনালে থেভেনিন সার্কিট বিল্ড করো, মানে এই পুরো সার্কিটটাকে আপনার ছোট করে থেভেনিন সার্কিট বানাতে হবে। এখন থেভেনিন কি বলছে? থেভেনিন বলছে যে আমরা একটা নরমাল সহজ সরল লিনিয়ার সার্কিট, লিনিয়ার সার্কিট কি? যে সার্কিটে ডিসি সোর্স থাকে সেটাই লিনিয়ার সার্কিট। কেন? কারণ লিনিয়ার সার্কিট সেই সার্কিটগুলোকেই বোঝায় যেটার আইভি ক্যারেক্টারিস্টিক্স বা কারেন্ট ভোল্টেজ গ্রাফ লিনিয়ার, মানে কারেন্ট বাড়ালে ভোল্টেজ বাড়বে, ভোল্টেজ বাড়লেও কারেন্ট বাড়বে। কেন? ওহমস ল। ম্যাথ করছেন আপনারা? স্ট্রেট লাইনের সমীকরণ কি? এক্স্যাক্টলি। তো সি যদি 0 হয় তাহলে কি মূল বিন্দুগামী সরল রেখা, কিন্তু যদি নন লিনিয়ার হয় সেক্ষেত্রে সরল রেখা স্ট্রেট হয় না। সো থেভেনিনের থিওরির প্রথম শর্ত হচ্ছে গিয়ে লিনিয়ার সার্কিটের ক্ষেত্রে
আমি এটা অ্যাপ্লাই করতে পারবো, তখন ব্যাপারটা হবে একটা থেভেনিন রেজিস্ট্যান্স থাকবে এবং একটা থেভেনিন ভোল্টেজ থাকবে। মানে একটা বড় সার্কিট, ওই সার্কিট থেকে আমার সলভ করে দুইটা ভ্যালু বের করতে হবে। কি কি? একটা RTh বা থেভেনিন রেজিস্ট্যান্স, আর একটা কি থেভেনিন ভোল্টেজ VTh। RTh টা কি? আমার যে কমপ্লেক্স সার্কিটটা থাকবে তার ভোল্টেজ সোর্সগুলোকে শর্ট করে দিব, কারেন্ট সোর্সগুলোকে গায়েব করে দিব। তাহলে কি থাকবে? শুধু রেজিস্ট্যান্স থাকবে না কিছু নাকি? আমি চিন্তা করলাম সকল কারেন্ট সোর্সগুলো গায়েব করে দিব আর ভোল্টেজ সোর্সগুলো শর্ট করে দিব। না আসলে কিছু বলতে পারি অনেকগুলো অপরাধ করে দিয়েছি। কারেন্ট গুলো ভোল্টেজ গুলো সবগুলো রেজিস্ট্যান্স। আচ্ছা, এটা একটা কঠিন সার্কিট। ওকে, এই সার্কিটটা থেকে আমাকে দুইটা জিনিস বের করতে হবে, কথার কথা। হ্যাঁ, এই টার্মিনালে আমাকে বলা হলো, সরি, এই টার্মিনালে আমাকে বলা হলো থেভেনিন সার্কিট বিল্ড আপ করো। সেজন্য আমার ভ্যালু কয়টা লাগবে? দুইটা। ইউজুয়ালি থেভেনিন সার্কিটের থেভেনিন থিওরেমে আমাকে দুইটা ভ্যালু বের করতে হবে, একটা থেভেনিন রেজিস্ট্যান্স আর একটা কি থেভেনিন ভোল্টেজ। থেভেনিন রেজিস্ট্যান্স কিভাবে বের করব? আমার যেই কঠিন সার্কিটের রেজিস্ট্যান্সটা বের করতে হবে, কারেন্ট সোর্সে মুছে দিব, ভোল্টেজ সোর্সকে শর্ট করে দিব, তারপরে এই যে সিরিজ প্যারালাল বের হবে না একটা, ওইটাই RTh। এটা কি যোগ করতে হবে আবার নাকি জাস্ট এই সিরিজ প্যারালাল যেমন বের হয়, আমি তো জানি না কেমনে বের হয়। প্যারালাল যেভাবে বের করতে হয় বের করবেন। যেমন এখানে এই দুইটা সিরিজে লিখে দিবেন, তারপরে বাকি তিনটা কি প্যারালাল, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করব। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে। আচ্ছা, শব্দটা মাথায় আসে। তো এটাকে সলভ করব সিরিজ প্যারালাল করে, যা থাকবে যা হবে সেটাই আমাদের RTh। আর VTh টা কি? VTh টা হচ্ছে কি আমার, আমি এগুলাকে বাদ দিব না, বাদ না দিয়ে আমি একটা টার্মিনালের ভোল্টেজ বের করতে পারি না? সলভ করে, সোর্স ট্রান্সফরমেশন করে, যে কোনো কিছু করে আমি একটা জায়গার ভোল্টেজ বের করতে পারবো না? ওইভাবে জাস্ট ভোল্টেজটা বের করব এবং ওই পুরো সার্কিটটাকে মুছে দিয়ে আমার লাস্টে থেভেনিন সার্কিট ড্র করতে হবে। থেভেনিন সার্কিট হচ্ছে গিয়ে VTh এবং RTh শুধু নিয়ে একটা সিম্পল সার্কিট তৈরি করা। এখন কেন আমি এরকম করব? আমরা যা পড়লাম পুরো কোর্সে এখন পর্যন্ত, এগুলো তো আমাদের থিওরিটিক্যাল জিনিসপত্র, কিন্তু আমার মেইন টার্গেট কি? প্র্যাকটিক্যাল কোনো কিছু বোঝা, তাই না? সো আমার এইভাবে আমার লোড রেজিস্ট্যান্স থাকে, এখানে কোনো লোড থাকে, সেটা যে কোনো ট্রান্সফরমার হতে পারে, যে কোনো মানে এমন জিনিস থাকে যার মধ্যে আপনার কতটুকু কারেন্ট যাচ্ছে, ভোল্টেজ যাচ্ছে সেটা বের করা। সেজন্য আপনার অনেকগুলো রেজিস্ট্যান্স, অনেকগুলো ভোল্টেজ, কারেন্ট, ওইরকম কমপ্লেক্স সার্কিট বাস্তবে থাকে না। বাস্তবে কি থাকে? আপনার এরকম একটা VTh এবং RTh বের করে নিতে হয়, যাতে করে আপনার পাওয়ারটা ম্যাক্সিমাম থাকে। সো আপনার Pmax টা আপনি পাচ্ছেন কিনা বেস্ট রেটেড, সেজন্য এত কমপ্লেক্স সার্কিটে আমরা যাই না। আমরা ইজি সার্কিটে এসে আমাদের থেভেনিনের হাইপোথিসিসটা হচ্ছে যে এমন এমন কারেন্ট এবং ভোল্টেজের ভ্যালু তুমি বের করো যাতে করে লোড আমার সর্বোচ্চ পাওয়ার পায়। পাওয়ারের সূত্র কি কি বলেন তো? P is equal to VI. VI V square by R. V square by R I square R। আমরা এই সূত্রটাকে থেভেনিনের জন্য ইউজ করব। তো আমাদের মেইন টার্গেটই হচ্ছে গিয়ে একটা কঠিন সার্কিট থেকে সহজ করে এরকম দুইটা ভ্যালু বের করে আনা, যাতে করে আমাদের হাইয়েস্ট Pmax আমরা বের করতে পারি। সো থেভেনিন থেকে আপনাদের দুই রকমের কোশ্চেন থাকবে, একটা VTh বের করা, একটা RTh বের করা, আর ম্যাক্সিমাম পাওয়ারটা বের করা। ম্যাক্সিমাম পাওয়ারটা বের করার কনসেপ্টটা আমি যেভাবে বলছি এইভাবে ছাড়াও আরেকভাবে হবে, ওটা আমরা নেক্সট ক্লাসে দেখব। আগে আমরা একটা বেসিক एग्जांपल দেখি। এখানে কি আমরা বিটা কি VTh ধরবো আর আরটাকে ধরবো RTh। হ্যাঁ, এখন আসি নর্টন। হ্যাঁ, থেভেনিন যা বলছে নর্টন তাই বলছে, কিন্তু নর্টন ভোল্টেজ সোর্স বুঝে না, নর্টন বুঝে কারেন্ট সোর্স। একজন ভোল্টেজ VTh বের করছে আর VTh বের করে সে হচ্ছে IN আর RN। এখানে RN আর RTh সেম, কিন্তু আমরা যদি VTh বের করতে পারি, সোর্স ট্রান্সফরমেশন করলেই কি হবে? নর্টন বের হবে। তো
তো নর্টন থিওরেমটা আমরা পড়বো না, শুধু সোর্স ট্রান্সফরমেশন করে অ্যানসার লিখবো। ওটার থিওরেমের ক্যালকুলেশন আমাদের জানতে হবে না। সোর্স ট্রান্সফরমেশন তো আমরা করে ফেলছি অলরেডি, তাই না? সো থেভেনিন বের করলে নর্টন আমরা এদিকে বের করতে পারবো। একটা एग्जांपल করি, তাহলে এত যে আবল তাবল কথা বললাম এগুলো একটু ভ্যালিড মনে হবে। প্রোগ্রাম যখন নাম দেখবেন তখন দেখা যায় ইনভ্যালিড কোড। কোথায় আপনাকে ইনভ্যালিড কোড বলে? পাইথনে? পাইথনে বলে না, মানে সি প্লাস প্লাস বলে, সব কিছু বলে। পাইথন বলে ইনভ্যালিড কোড। কোথায় পাইথন বলে না? জেসিকার নাকি বলাবে? কিসের পাইথনে? ও পাইথনে কিন্তু খুব বিগ ডাটা অ্যানালাইসিসের সময় করতে পারবে না। পাইথনে কিন্তু কিছু লিমিটেশনস আছে, লাইব্রেরি লিমিটেশন। কারণ এখন থেকেই স্পাইডার আছে, অ্যানাকোন্ডার নাম শুনছেন না? ওখানে প্যাকেজ সফটওয়্যার থাকে, আর তারপরে পাইথন সবগুলো করার জন্য একটা প্ল্যাটফর্ম ওখানে আছে। ভিএস কোডে তো সবগুলো লাইব্রেরি তৈরি করা যায়, এক্সটেনশন মানে পার্টনার আমরা বেশি ভালো করে পাই, প্যাকেজ আমরা ডাউনলোডই পাই না। এর জন্য ইজি হচ্ছে গিয়ে কোলাবে করা, গুগল কোলাবে করা। ড্রাইভে সেভ থাকে এবং ডাটা সেটও যখন একটা বড় বড় ডাটা সেট হবে, যেমন আমি একটা নিউজ পেপার ডাটা সেট নিয়ে কাজ করছিলাম, ওইটা মোস্ট প্রবাবলি 10 জিবি প্লাস ছিল ডাটা সেটটাই। তো ওইটা বারবার লোড করা, রান করা, পিসিতে রাখলে সবকিছু স্লো হয়ে যাবে। এই জন্য গুগল কোলাবে ওগুলো করা একটু মাছ মোর ইজি হয়। যত ভালো পিসি হোক না কেন, যদি বড় কোড হয় তখন আবার একটু ল্যাগ করে পিসি। গুগল কোলাবে এখন আমি AI আছে। এখন তো পাইথন ঠিক আছে, কিন্তু বড় বড় কাজের জন্য এগুলো না। গেম ডাউনলোড করে পাইথন ইউজ করে। আমাদের তো সিলে আছে। ম্যাম এই যে ছোট সাইজ আছে, কোন জায়গা থেকে কোর্স বা নলেজ নিলে ভালো হয়? দেখা যায় যে ইসি তৈরি চলাচল তো অনেক করছে, কিন্তু প্রজেক্ট বানাতে গেলে কিছু পারি না। সেলফ স্টাডি করো, বই পড়ো। Yes. সব পাবা। বইয়ের মধ্যে যা আছে সব আছে। আমার কাছে আছে নিজের আইডিয়া পিডিএফ নাকি হার্ড কপি? হার্ড কপি আছে। আচ্ছা বলো, এগুলো করার কথা পরে হবে, এখন আমরা ম্যাথটা করি। ছোট তো আমরা তো পেপার চেক করে এসে কাগজ করে আরে আমার কাছে তো আমার কাছে ভিডিও আছে দেখিস মাল করে দিতে মানুষ আধা ঘন্টার কাজ এখন এই সার্কিটটা থেকে দুই রকমের কোশ্চেন আসতে পারে। একটা কোশ্চেন আসতে পারে যে build Thevenin circuit in the AB terminal, সেক্ষেত্রে আমার উত্তর একরকম হবে। আরেকটা প্রশ্ন আসতে পারে কম মার্কসের যে AB টার্মিনালের ভোল্টেজ বের করো। সো AB টার্মিনালের ভোল্টেজটা আলটিমেটলি কিন্তু কি VTH, ঠিক আছে? প্রশ্নে বলে দেওয়া থাকবে যে থেভেনিনস থিওরেম অ্যাপ্লাই করে AB টার্মিনালের ভোল্টেজ বের করো। তখন আপনারা কি বুঝবেন যে এখানে অবশ্যই থেভেনিন অ্যাপ্লাই করেই VTH বের করতে হবে। যদি এই প্রশ্নটুকু আসে তাহলে RTH ক্যালকুলেশন করতে হবে না, কিন্তু যদি আমি থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট চাই সেক্ষেত্রে পুরোটুকুই করতে হবে। এখন আমরা ক্লাসে পুরোটুকুই করতেছি না, পুরোটা করে দিলে আমি বুঝবো যে আপনি কোশ্চেন বুঝে নেন, তখন আমি বুঝে মার্কস দিব আপনাকে, ঠিক আছে? তো আমরা ফার্স্টে একটা কাজ করি,
হ্যাঁ বলেন। এক্সট্রা মাস পাওয়া যাবে? না না, সো প্রথমে আমরা আরটিএইচ ক্যালকুলেশনটা করি। আরটিএইচ ক্যালকুলেশন সময় কি বললাম, কারেন্ট সোর্স গায়েব হয়ে যাবে, ভোল্টেজ সোর্স কি হয়ে যাবে, শর্ট হয়ে যাবে। গায়েব তো হবেই, কিভাবে হবে এটা মনে রাখা ইম্পর্টেন্ট। লিঙ্ক করি না, আর করি না। হ্যাঁ কোশ্চেনটা একটু লিখে দাও। জি লিখছি। একটা কোশ্চেন হতে পারে যে ডিটারমাইন দা আমার নাম থেভেন ছিল না। এখন দেখেন সবাইকে গাইড করে দেওয়ার পর এখন অনেক সহজ হয়ে গেল না ব্যাপারটা। খেয়াল করেন যে আমার সার্কিটটা দেখতে কেমন হইলো। যেই টার্মিনালে থেভেনিন বিল্ড আপ করতে বলবে ওই টার্মিনালটা আমি ওপেন করে ওইখানে আমি ভিটিএইচ, ওইখানে আমি আরটিএইচ চিন্তা করব, ঠিক আছে। সো এই সার্কিটটা থেকে এই সার্কিটটা কিভাবে ড্রয়িং হলো এটা তো বুঝলাম। আচ্ছা বুঝলাম তো ভালো। এখন আরটিএইচ কিভাবে বের হবে, আর মাঝখানে যে একটা 10 রেজিস্ট্যান্স যেটা বাদ, কোথায় 10 রেজিস্ট্যান্স? এই যে কিসের মধ্যে হ্যাঁ হ্যাঁ ওটা যদি ওই টার্মিনালের ভিতরে কিছু থাকে, রেজিস্ট্যান্স হোক যাই হোক ও বাদ, কারণ আপনি ওই টার্মিনালটাকে একটা ওপেন জায়গা চিন্তা করে কাজ করবেন, ঠিক আছে। গেল। এখন আরটিএইচ কিভাবে বের হবে, ষোলো আর 4 প্যারালাল করলে কত হয়, 20 হয়, কিন্তু সিরিজে আছে ওটা, সেটা কেউ বললেন না। 20 হয় এটা বললেন। ওকে 20 আর 5 4 20 আর 5 4 হবে। আমরা আন্দাজে বলছি। আমি আপনাদের কথাই বিশ্বাস করলাম। হ্যাঁ 4 আর 1 কত, 5 5। সো আরটিএইচ কত পেলাম, 5 ওহম। গেল আরটিএইচ। এরপরে কি করব, ম্যাম এই মাঝে 10টা আসেনি কেন? কারণ এইটাই আমার টার্মিনাল। ম্যাম যদি টার্মিনালের ভিতরে যদি আরো কোনো কমপ্লেক্স কিছু থাকতো তাও আর কমপ্লেক্স কিছু থাকতো না, হয় টার্মিনাল ওপেন থাকবে অথবা একটা রেজিস্ট্যান্সই থাকবে, ঠিক আছে। ভিটিএইচ ক্যালকুলেশন। এখন ভিটিএইচ ক্যালকুলেশনের জন্য আমরা কি করব, এই হুবহু সার্কিটটাই আমাদের থাকবে, কিন্তু কি হয়ে যাবে, এই জায়গাটা আমি গায়েব করে দিব, এখানের ভোল্টেজটাই কি ভিটিএইচ। এখন এটা কিভাবে বের করব,
ভোল্টেজ বের করতে গেলে টার্মিনালটা আমি সবসময় বাদ করে দিব। টার্মিনাল শুধু আমি ইউজ করব ফাইনালি যখন ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকবো তখন। কিভাবে এটাকে সলভ করা যায়? সোর্স ট্রান্সফরমেশন করি একবার, তাই না? তো 16 আর 3 16 আর 3 48 আর 16 16 আর 4 কত? সিরিজে আছে 16 আর 4 কি করব? যোগ করে 20 লিখে দিব। এখন কি করব? একটা কথা বলে নেই আপনাদেরকে আগে। আচ্ছা না, সলভ করে নিই পরে। এখন আমরা এই দুইটাকে একবারই সোর্স ট্রান্সফরমেশন করব। ম্যাম যে বুঝিনি যে সোর্স ট্রান্সফরমেশনের মানে তো একটা 4 ভোল্ট ছিল, 4 ভোল্ট ছিল, 4 রেজিস্ট্যান্স ছিল। আমি সিরিজে করলাম, 16 ছিল আর 4 ছিল না, ওদেরকে সিরিজে করে যোগ করে 20 লিখলাম। এখন আমরা এই দুইজনকে একবারেই এক স্টেপে সোর্স ট্রান্সফরমেশন করতে চাই। রেজিস্ট্যান্স আছে, সিরিজে কে আছে? ভোল্টেজ সোর্স আছে। কে 20 দিয়ে ভাগ করলে কত হয়? 2.4 12 কে 5 দিয়ে ভাগ করলে 2.4। এখন এই অবস্থায় আমি কি করব? 20 আর 5 প্যারালাল আছে না? এটা কত হয় প্যারালাল করলে? এক করলে 4.8, প্যারালাল করলে কত আসে? 4। একটু আগে আপনিই বলছিলেন 4 আসে। ওকে, একটু আগে একটা কথা বলছিলাম যে ভোল্টেজ সোর্স সিরিজে থাকলে যোগ করা যায়, কারেন্ট সোর্স প্যারালালে থাকলে যোগ করা যায়। এখানে কারেন্ট সোর্স যদি কি প্যারালালে আছে নাকি নাই? আছে। সুন্দর করে 2.4 যোগ করলে কত হয়? 4.8 মানে আমরা যোগ পাচ্ছি না। সবাই কি খাওয়া দাওয়া করে নাই নাকি কি? ওকে, এখন কি করব? লাস্ট আর একবার সোর্স ট্রান্সফরমেশন করব। চার 4.8 আর 4 কে গুণ করলে কত হয়? 19.2। এতটুকু তুলেন, তারপর ইটিএইচ বলতেছি। প্রেজেন্টেশনের কি আপডেট? আপনি তো দিছেন, শুনছি আজকে অন্য মানুষেরটা জিজ্ঞাসা করুন। ও দিছে দেখে আমি দুইবার বলছিলাম না দিতে একবার আচ্ছা, আপনাদের আরেকজন সহপাঠী সে কোথায়? কেন মুঝে সাথী আলাদা না না, আপনাদের সাথে যে আরেকজন ফিমেল ছিল না? আচ্ছা, আর কারেক্টটা ওর চোখ ফুসছে মেবি কি হয়েছে? চোখ ফুসছে, চোখ লাল হয়ে গেছে। আমার শোনেন, প্রথমবার সোর্স ট্রান্সফরমেশন করেছি, 20 আর 4 ছিল কোথায়? সরি, 16 আর 4 ছিল সিরিজে, তাদেরকে যোগ করে 20 লিখেছি। তারপরে ওই 20 আর ভোল্টেজ সোর্সকে ট্রান্সফার করেছি কারেন্ট সোর্সে। আরেকটা ডান পাশে ভোল্টেজ সোর্স ছিল আর রেজিস্ট্যান্স ছিল, সেটাকে আবার ট্রান্সফার করছি কারেন্ট সোর্সে। দুইটা রেজিস্ট্যান্স প্যারালালে আসছে, প্যারালাল করে কত পেলাম? 4 পেলাম। আর দুইটা কারেন্ট সোর্সকে যোগ করেছিলাম, যোগ করে 4.8 পেয়েছিলাম। তারপরে ফাইনালি আরেকবার কি করেছি? সোর্স ট্রান্সফরমেশন করেছি। এতটুকু পর্যন্ত প্রতিটা স্টেপ খাতায় আছে? কেন নাই? মানে আজকে শুধু আর বাকিগুলো আছে এই আচ্ছা হইছে। এখন বলেন, এখন কথা হচ্ছে যে যখন কোন একটা ওপেন সার্কিট থাকে,
বা থেভেনিন ক্যালকুলেশন করার সময় একটা মজার বিষয় হচ্ছে যে আপনি যদি সার্কিটটাকে সলভ করে এরকম একটা সিরিজ সার্কিটে নিয়ে আসেন এবং আপনার সার্কিটে একটা ভোল্টেজ থাকে, সেই ভোল্টেজটা টোটালি VTH ড্রপ হয়। কেন? কারণ আমার সার্কিটে আমি এখানে কি বের করতেছি? ভোল্টেজ, রাইট? কিন্তু কোথাকার ভোল্টেজ? একটা ওপেন টার্মিনালের ভোল্টেজ। একটা ওপেন টার্মিনালে একটা বর্তনী যদি পূর্ণ না হয় সেখানে কোনো কারেন্ট আছে? নাই। তা আপনি যা সোর্স ভোল্টেজ দিবেন পুরাটাই কিন্তু এই টার্মিনালে এসে বসে থাকবে। কেন? কারণ এখানে কোনো কারেন্টই তো নাই, এখানে কোনো ভোল্টেজ ড্রপও নিতে পারবে না। কেন পারবে না? কারণ এটার ভোল্টেজ কত? V IR, I এর ভ্যালু কত? 0, ভোল্টেজ কত? 0। সেম এই রেজিস্ট্যান্সেরও কোনো ভোল্টেজ ড্রপ নেই, তাই আপনার সোর্স ভোল্টেজ যা থাকবে সেটাই হবে এখানে VTH, which is 19.2। বুঝলাম আমরা? এখন ফাইনাল আমাদের অ্যানসারটা আমরা কিভাবে লিখব? ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমরা কিভাবে ড্র করব? অবশেষে আপনাদের AB টার্মিনালের যে 10 ওহম রেজিস্ট্যান্স ছিল সেটাকে ব্যবহার করা গেল। এটাকে একদম লাস্টে আমরা জাস্ট লিখে দিব। এটাই আমার থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। ঠিক আছে? বুঝলাম? আর যদি প্রশ্নে বলা থাকতো ওপেন টার্মিনালের ভোল্টেজ বের করো, তাইলে RTH টা করতাম না, শুধু VTH এর পার্টটুকুই করতাম। যদি 2 নাম্বার প্রশ্নটা আসতো তাহলে শুধু দ্বিতীয় পার্টটাই করতাম, এটা ড্রয়িংও করতে হতো না। কিন্তু প্রথম পার্ট মানে কি RTH VTH দুটোই বের করা। ম্যাম এই প্রবলেমে দ্বিতীয় স্টেপে দেখা গেছে কি যে হলো ওই RTH আর হলো VTH দুটো একসাথে পাবে।